1971 সালের যুদ্ধ শেষ হয়েছে 16 ডিসেম্বর। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হলেও ইতিহাসের বিতর্ক কিন্তু শেষ হয়নি আজও। কত মানুষ নিহত হয়েছিলেন, গণহত্যার প্রকৃত চিত্র কি ছিল, কেন আমেরিকা পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল, চীন কেন সরাসরি যুদ্ধে নামেনি, আর ভারত কি শুধুই মানবিক কারণে যুদ্ধে নেমেছিল নাকি এর পেছনে ছিল নিজেদের কৌশলগত স্বার্থ? সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, গবেষণার নথি এবং ইতিহাসবিদদের বিভিন্ন মতামতের আলোকে আলোচনা করব 1971 সালের যুদ্ধের কিছু সবচেয়ে আলোচিত প্রশ্ন নিয়ে। ইতিহাস আর বিতর্ক কেন একসাথে চলে? যে কোনো বড় যুদ্ধের মতোই 1971 সালের যুদ্ধ নিয়েও বিভিন্ন দেশ, গবেষক এবং ইতিহাসবিদদের ব্যাখ্যা এক নয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং পশ্চিমা গবেষকদের অনেক বিষয়ে মতপার্থক্য রয়েছে, কারণ যুদ্ধ শুধু সামরিক সংঘর্ষ নয়, একটি রাজনৈতিক স্মৃতি, জাতীয় পরিচয় এবং আন্তর্জাতিক সম্পর্কের অংশও বটে। তাই ইতিহাস বোঝার জন্য একাধিক উৎস পড়া এবং তথ্য যাচাই করা একান্ত দরকার। বিতর্ক 1, কত মানুষ নিহত হয়েছিল? এটি সবচেয়ে আলোচিত প্রশ্ন যে এই যুদ্ধে কত মানুষ নিহত হয়েছিল। বাংলাদেশের সরকারি অবস্থান অনুযায়ী প্রায় 30 লক্ষ মানুষ নিহত হয় এবং প্রায় 2 লক্ষ মানুষ যুদ্ধকালীন যৌন হেনস্থার শিকার হয়, যাদের অধিকাংশই ছিল নারী। অন্যদিকে কিছু আন্তর্জাতিক গবেষক নিহতের সংখ্যা কয়েক লক্ষ থেকে কয়েক লক্ষাধিক বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের সরকারি অবস্থান দীর্ঘদিন ধরেই বাংলাদেশের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। তবে একটি বিষয়ে অধিকাংশ আন্তর্জাতিক গবেষক একমত: 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের সহযোগী বাহিনীর হাতে ব্যাপক আকারে সাধারণ মানুষ নিহত হন এবং পরিকল্পিতভাবে বেসামরিক জনগণের উপর সহিংসতা চালানো হয়। নির্দিষ্ট সংখ্যা নিয়ে বিতর্ক থাকলেও সংঘটিত নৃশংসতার বাস্তবতা নিয়ে আন্তর্জাতিক গবেষণার একটি বড় অংশের কোনো দ্বিমত নেই। এবার দ্বিতীয় বিতর্কে আসছি, এটি কি গণহত্যা ছিল কিনা? অনেক ঐতিহাসিক এবং আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার গবেষক 1971 সালের ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাদের যুক্তি হলো, বাঙালি জাতীয়তাবাদী জনগোষ্ঠী, হিন্দু সম্প্রদায়, বুদ্ধিজীবী এবং নিরস্ত্র সাধারণ মানুষকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছিল। অন্যদিকে কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান মনে করে গণহত্যা শব্দটি ব্যবহারের জন্য আরও বিস্তৃত আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার প্রয়োজন। তবে সাম্প্রতিক বছরগুলিতে বিভিন্ন দেশ এবং গবেষণায় একটা বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে: 1971 সালের ঘটনাকে গণহত্যা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবিকে আরও জোরালোভাবে সমর্থন করেছে। এবার বিতর্ক 3, ভারত কেন যুদ্ধে অংশ নেয়? এই প্রশ্নের উত্তর একমাত্রিক নয়। প্রথম কারণ ছিল মানবিক। প্রায় 1 কোটি শরণার্থীর ভার ভারতের অর্থনীতি, প্রশাসন এবং সীমান্ত নিরাপত্তার উপর বিরাট চাপ সৃষ্টি করেছিল। দ্বিতীয় কারণ ছিল জাতীয় নিরাপত্তা। সীমান্তে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা ভারতের জন্য বড় ঝুঁকি হয়ে উঠেছিল। তৃতীয় কারণ ছিল কৌশলগত। যদি পূর্ব পাকিস্তানের সামরিক দমননীতি দীর্ঘদিন চলত, তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ত। তাই অধিকাংশ গবেষক মনে করেন মানবিক, কৌশলগত 2 ধরনের কারণই ভারতের সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ কারণে পরিণত হয়েছিল এবং এর ফলে ভারত যুদ্ধে অংশ নিয়েছিল এবং নির্ণায়ক ভূমিকা পালন করে। এবার হচ্ছে 4 নম্বর বিতর্ক,
আমেরিকা পাকিস্তানের পাশে কেন ছিল? 1971 সালের যুদ্ধে আমেরিকা পাকিস্তানের পাশে ছিল। ঠান্ডা যুদ্ধের সময়, কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ, আন্তর্জাতিক রাজনীতি আদর্শের চেয়ে কৌশলকে বেশি গুরুত্ব দিত। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছিল। পাকিস্তান এই গোপন যোগাযোগের প্রধান মাধ্যম হয়ে ওঠে। ফলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকা সত্ত্বেও ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চায়নি। এই নীতির সমালোচনা পরবর্তীকালে বহু মার্কিন কূটনৈতিক সংস্থা এবং গবেষকরাও করেছেন। এবার আসছি বিতর্ক 5। চীন কেন যুদ্ধে অংশ নেয়নি? ভাবতে অবাক লাগে, আজকের বাংলাদেশ যেখানে চীনমুখী হয়ে আছে, সেই চীন কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হলেও সরাসরি যুদ্ধে অংশ নেয়নি। এর পেছনে কয়েকটি কারণ ছিল। ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের মৈত্রী সম্পর্ক ছিল, এর জন্য পাকিস্তানের হয়ে চীন নামেনি যুদ্ধে। না হলে কিন্তু বাংলাদেশিদের জানার জন্য বলছি, পাকিস্তানের হয়ে চীন যুদ্ধে নামতো। হিমালয়ের কঠিন ভৌগোলিক পরিস্থিতি একটা কারণ ছিল, সামরিক বাস্তবতা ছিল এবং আন্তর্জাতিক সংঘাত আরো বড় আকার নেওয়ার ঝুঁকি ছিল। এই কারণগুলি মিলেই চীন সীমিত কূটনৈতিক সমর্থনের মধ্যেই নিজেদের অবস্থান বজায় রাখে। এবার গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে মুক্তিবাহিনীর অবদান কি ছিল। অনেক সময় 1971 সালের যুদ্ধ নিয়ে আলোচনা করতে গিয়ে শুধু ভারতীয় সেনাবাহিনীর কথাই বেশি বলা হয়, কিন্তু বাস্তবে মুক্তিবাহিনীর অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করে দেয়, রেল লাইন, সেতু, সরবরাহ ব্যবস্থা, সামরিক ঘাঁটিতে গেরিলা আক্রমণ চালায়। গোয়েন্দা তথ্য সংগ্রহে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিসেম্বর মাসে ভারতীয় বাহিনী যখন চূড়ান্ত অভিযান শুরু করে, তখন মুক্তিবাহিনীর এই দীর্ঘ প্রস্তুতি পাকিস্তানি বাহিনীকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল। তাহলে এবার আসছি যুদ্ধাপরাধের প্রশ্ন। 1971 সালের যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ উঠে। স্বাধীন বাংলাদেশের সরকার পরে বিভিন্ন সহযোগী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াও শুরু করে। এই বিচার এবং রাজনৈতিক প্রভাব আজও বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার রাজনীতিতে আলোচনার বিষয়। এবার আসছি ইতিহাস আমাদের কি শেখায়। 1971 সালের যুদ্ধ আমাদের অন্তত 5টি বড় শিক্ষা দেয়। প্রথমত, শুধু ধর্ম একটি রাষ্ট্রকে একত্রে ধরে রাখতে পারে না যদি রাজনৈতিক অধিকার এবং সাংস্কৃতিক মর্যাদা নিশ্চিত না হয়। দ্বিতীয়ত, ভাষা মানুষের পরিচয়ের অন্যতম ভিত্তি। তৃতীয়ত, অর্থনৈতিক বৈষম্য দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংকটে রূপ পরিগ্রহ করতে পারে। চতুর্থত, আন্তর্জাতিক রাজনীতিতে মানবিক মূল্যবোধের পাশাপাশি কৌশলগত স্বার্থ সমান গুরুত্বপূর্ণ। পঞ্চমত, একটি যুদ্ধের সবচেয়ে বড় মূল্য সাধারণ মানুষকেই দিতে হয়। তাহলে সবশেষে বলতে হয়, 1971 সালের যুদ্ধ শুধু বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ইতিহাস নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং জাতীয় পরিচয়ের ইতিহাস। আজও এই যুদ্ধ নিয়ে গবেষণা চলছে, নতুন নথি প্রকাশিত হচ্ছে, নতুন ব্যাখ্যা সামনে আসছে। তাই ইতিহাসকে জানার সবচেয়ে ভালো উপায় হলো একাধিক নির্ভরযোগ্য উৎস পড়া, বিভিন্ন মতামতকে শোনা এবং তথ্যকে যাচাই করা। এই 4 পর্বের ধারাবাহিককে আমরা দেখলাম কিভাবে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার প্রথম সংগ্রাম শুরু হয়, কিভাবে আন্তর্জাতিক কূটনীতি যুদ্ধের গতি পথ নির্ধারণ করে, কিভাবে উত্তর পূর্ব ভারত এই ইতিহাসের অন্যতম ভিত্তি হয়ে ওঠে এবং কেন 1971 আজও দক্ষিণ এশিয়ার ইতিহাসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলির একটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান পরবর্তী সিরিজে কোন ঐতিহাসিক বিষয় নিয়ে ভিডিও দেখতে চান। যদিও এই সিরিজের আরো 3টি ভিডিও অবশিষ্ট রয়েছে, যেখানে আমরা আলোচনা করব বাংলাদেশের মুক্তি আন্দোলন, ভারতের অবদান এবং উত্তর পূর্ব ভারত
এবং ত্রিপুরার ক্ষেত্রে তার কি প্রভাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।